সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের শামির বলছিল যে ফুল হাউস, আমাদের বিভাগের সিনিয়র শিক্ষকরা আছেন, স্পিকার ডক্টর শামির মুনতাজিদ আছেন এবং আমাদের বিভাগের শিক্ষার্থীবৃন্দ। শামির মুনতাজিদ আমাদের বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিল। আমরা 2024-এ আছি, আমরা 2 যুগ পার করেছি এবং তার অর্ধযুগের শুরুটাই আসলে শামির আমাদের সাথে যুক্ত হয়েছিল। এটা মনে হয় আমাদের বিভাগের জন্য খুবই আনন্দজনক একটি বিষয় যে আমরা এখন আমাদের বিভাগে যারা পড়াশোনা করেছে দেশের বাইরে অথবা দেশের ভিতরে যারা এখন আছে তারা আমাদের বিভাগে ফিরছে এবং খুব রিচ রিসার্চ এক্সপিরিয়েন্স নিতে হচ্ছে এবং তাদের যে গবেষণার যে গল্পগুলো সেগুলো আমাদের এখনকার যারা শিক্ষার্থী তাদের জন্য উৎসাহের অনুপ্রেরণার উৎস হয়ে যাচ্ছে। আমরা এটাকে মনে করি আমাদের বিভাগের অগ্রযাত্রার একটা স্বাক্ষর এবং আমাদের বিভাগ যে শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে এবং রেখে চলছে তারও একটা প্রমাণ আসলে আমাদের শিক্ষার্থীদের এই যে প্রত্যাবর্তন সেটা। শামির অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছে এবং সেখানে তার যে গবেষণা সেটা ইতিমধ্যেই খ্যাতিসম্পন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। সেই গল্পই আমরা শুনবো। তার গবেষণার যে আজকে যে টাইটেল যেটা আমরা দিচ্ছি হেলদি এইজিং, যেটা এইজিং নিয়েও যদিও সে কথা বলবে, কিন্তু তারপরে আমরা দেখবো সে ক্যান্সার এবং আর অন্যান্য সকল সেক্টরে কিভাবে এই তার গবেষণার যে ফলাফল সেগুলো সে পেয়েছে সেটা আমাদের সামনে বলবে। শামিরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তার অবদান হিসেবে বাংলাদেশে এসেছে এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা শামিরের বক্তব্য চলে যাই সরাসরি। আমরা এই সামনে লাইভগুলো বন্ধ করে সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এই টপিক ইনভাইট করার জন্য। এবং সাথে যেভাবে বললেন আমরা 1 যুগ পার করেছি, মানে 2 যুগ পার হয়েছে এবং আমার ডিপার্টমেন্টে শুরু করার 1 যুগ পার হয়েছে এবং আমার পিএইচডি শেষ করার পর অ্যাজ এ ডক্টরেট আমার এটাই ফার্স্ট টক এবং এটা খুবই ভালো যে কাম ব্যাক হোম টু গিভ দ্য ফার্স্ট টক। Honestly, I do not like this title. It's a misleading title. কারণ এত সিম্পলিফাইড না জিনিসটা যে আমরা একটা জিনিস রিসার্চ করলাম and I know the secret to aging in one thing. So a more scientific title যেটা আমাদের নেচার কম পেপারে দেয় সেটা হচ্ছে Adam stem cell activity in naked models for long term tissue maintenance. সিম্পল ভাষায় বলতে গেলে একটা প্রাণী যখন অনেক দিন বাঁচে তার স্টেম সেলের কি ধরনের ইউনিক ফাংশন থাকতে পারে যার কারণে ওরা বেশি দিন বাঁচে, আমরা সেইটা নিয়ে কাজ করতে চাই। তো এই পুরো টকটা হচ্ছে স্টেম সেল বায়োলজি, ক্যান্সার, এইজিং, এই এরিয়াতে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে আমার ধারণা আপনারা করে ফেলতে পারবেন। এবং আমি দেখতে পাবেন যে আমি জানি এটা লাঞ্চ আওয়ার, তার আপনাদের খুব বেশি সময় নেব না, 30টা স্লাইড, এবং আমি চেষ্টা করবো, আমি জানি অনেক ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তো অনেক সিম্পল করে পড়া, তো হোপফুলি আপনারা আমার টকটা বুঝতে পারবেন। তো আমরা শুরুতে একটা খুব সিম্পল প্রশ্ন আমি অডিয়েন্সের কাছে জিজ্ঞেস করবো, which of the following conditions is responsible for the highest amount of death in the world since 2000? এই গত 20-24 বছরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছে তার মধ্যে কোনটাতে আপনার কি মনে হয়? Just think about 10 seconds. Okay, now tell me who are in favor of malaria? Okay, there is no one. COVID-19, there are 2-3 people. Stroke, excellent. And then bacterial infection, yes, thank you. And এটা প্রুভ করে যে আমাদের ডিপার্টমেন্টের মানুষ অ্যাকচুয়ালি ওয়েল ইনফর্মড এবং তারা গ্লোবাল হেলথের অবস্থা জানে। দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল ইনফেকশন, ম্যালেরিয়া, এগুলো অনেক বড় প্রবলেম ওয়ার্ল্ডে, বাট আমরা এগুলো ম্যানেজ করা শিখেছি। এটার এনাফ রেমিডি আছে, মানুষ মারা যায় না, মানুষ অ্যাকচুয়ালি মারা যায় স্ট্রোকের মতন প্রবলেমগুলোতে। এবং সেটা আমার কথা না, এগুলো গ্লোবাল হেলথের জার্নালে, যেমন ল্যান্সেট গ্লোবাল হেলথে বাংলাদেশ থেকে একটা গবেষণা বলেছে যে non-communicable diseases represent 14 of the 20 major causes of death. তার মানে মারা যাওয়ার প্রথম যে টপ 20 কারণ তার 14টাই হচ্ছে non-communicable disease। এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা চার্ট, এখানে ব্লু কালারের দাগগুলো হচ্ছে সব non-communicable disease।
তো এই টপ 10 এর মধ্যে অধিকাংশই হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। নাম্বার 1 হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, দেন স্ট্রোক, পালমোনারি ডিজিজ, লোয়ার রেসপিরেটরি ইনফেকশন। তো দ্যাট ইজ দ্য অনলি ওয়ান যেটা টপ 4 এ 5 এ আছে, যেটা হচ্ছে ইনফেকশিয়াস ডিজিজ। আমি যে পয়েন্টটা আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মানুষ এখন কেন মারা যায়, what is killing us, and the answer is it's not virus and bacteria, it's mostly diseases like heart disease, stroke, pulmonary disease, cancer. The next obvious question হচ্ছে এই যে নন কমিউনিকেবল ডিজিজ এর মধ্যে একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে। কমন বৈশিষ্ট্য আমি আপনার কাছে খুব কমনলি জিজ্ঞেস করি, আপনার বাসায় কার চান্স বেশি হার্ট অ্যাটাক হওয়ার? চিন্তা করেন। এক্স্যাক্টলি। তো এই সবগুলো নন কমিউনিকেবল ডিজিজের ইনসিডেন্স বেড়ে যায় আফটার দ্য এজ অফ 50। তো দ্য রিয়েল কোশ্চেন হচ্ছে এজ 50 এর পরে এমন কি হয় হঠাৎ করে সব প্রবলেম বাড়া শুরু করে? That is the question, and it's not a new question. Scientists have been thinking about it all along. What happens during aging? This is a remarkable paper যেটা সেলে পাবলিশ হয়েছে 2013 সালে। It's called the hallmarks of aging. বলবো আপনারা যারা একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে ডক্টর নামই করতে পারেন, জাস্ট টু গেট অ্যান আইডিয়া অফ দ্য ফিল্ড। অবভিয়াসলি আমি পুরোটা সবকিছু বলবো, আমি একটু ধারণা দিই জিনিস কি হয়। একটা হচ্ছে জিনোমিক ইনস্টেবিলিটি। এই ডিপার্টমেন্টে সবাই জানে যে মিউটেশন ইজ এ থিং, রাইট? এবং যত বয়স বাড়ে মিউটেশনের চান্স বাড়ে। একটা তো কারণ হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর অফ মিউটেশন, ইউরিয়া, ফুড হ্যাবিট, এনি আদার থিং। সেগুলো যদি নাও থাকে, কোষ ডিভাইড করলে তো রেপ্লিকেশন এররের কারণে মিউটেশন জমা হয়, এবং এইটাও আমরা জানি। তো বয়স বাড়লে জিনোমিক ইনস্টেবিলিটি বা মিউটেশন অ্যাকুমুলেশনের সম্ভাবনা বেড়ে যায়। টেলোমিয়ার ছোট হতে থাকে, এটাও আমরা জানি। এপিজেনেটিক অল্টারেশন, ইটস আ নিউ বুমিং ফিল্ড, যে ডিএনএ 3 ডাইমেনশনাল স্পেসে কিভাবে টুইস্টেড থাকে সেটা বয়সের সাথে সাথে পরিবর্তিত হয়, যেটা জিনের বহিঃপ্রকাশকে অনেকভাবে ইনফ্লুয়েন্স করে। লস অফ প্রোটিওসিস, এর মানে হচ্ছে শরীরের মধ্যে যে প্রোটিনের ইন্টারঅ্যাকশন, প্রোটিনের সম্ভার, এগুলোর অনেক চেঞ্জ আসে। সেল ভালো নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করার যে সিগন্যালিং, সেগুলোতে সমস্যা হয়, যার একটা ওয়ান অফ দ্য মেজর কজ হচ্ছে ডায়াবেটিস। এটা এই জিনিসের রিলেটেড। মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন, সেলুলার সিনেসিস, এবং আমার যেখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড হচ্ছে স্টেম সেল এক্সহশন। তো ইন্টারেস্টিং। তো স্টেম সেল কি আমি শিওর অনেকেই জানে, এটা একটা সেল যা আরো অনেক ডিফারেন্ট টাইপ অফ সেলকে তৈরি করতে পারে বডির ভিতরে। এবং সবচেয়ে আইডিয়াল স্টেম সেল হচ্ছে একটা ফার্টিলাইজড এগ, যেটা অ্যাকচুয়ালি পুরো হিউম্যান বডিকে বানায়। However, আমরা অ্যাডাল্ট বডিতে অনেক স্টেম সেল নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এর মধ্যে অনেক মেজর স্টেম সেলগুলো থাকে, যেমন গাটে আছে, লিভারে আছে। আমি জানি না আপনারা জানেন যে লিভার সার্জারি করে যে কারেক্ট লিভার কেটে ফেলে দেওয়া এটা গ্রো ব্যাক করে, তার মানে অ্যাডাল্ট স্টেম সেল অ্যাকচুয়ালি অ্যাক্টিভ থাকে। However, আমার বডিতে অ্যাডাল্ট স্টেম সেল যতখানি অ্যাক্টিভ, একটা 70 ইয়ার ওল্ড এর হিউম্যানের বডিতে একেবারে সিমিলারলি অ্যাক্টিভ না। এখানে দুই ধরনের ঘটনা ঘটে। তার ওই স্টেম সেলের যে নাম্বার সেটা ডিপ্লিট করে, পপুলেশনটা কমে যায়। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে স্টেম সেলের কাজ হচ্ছে বডিতে যখন আরো কোষের দরকার হবে সেটাকে তৈরি করা, অর্থাৎ রিজেনারেটিভ প্রপার্টি। স্টেম সেল বয়সের সাথে সাথে তার রিজেনারেটিভ প্রপার্টিটা হারিয়ে ফেলে। তো এইটা আমরা অলরেডি প্রিভিয়াস ওয়ার্ল্ডের অনেকের কাজের ধারণা জানি। সো আমাদের এখন প্রশ্ন, বা আমি সব পিএইচডি শুরু করি, প্রশ্ন হচ্ছে দেন সিম্পল ভাষায় আমরা ছোটবেলায় তোমাদের বায়োকেমিস্ট্রি বইতে যতগুলো মেকানিজম দেখাচ্ছে, দে আর অল হিয়ার এন্ড এভরিথিং ইজ গেটিং এফেক্টেড বাই এজিং, তাই না? তো কোশ্চেন হচ্ছে এইটার সলিউশন কি? ইটস নট ওয়ান সিঙ্গেল ডিজিজ, ইটস এ ওভারঅল স্লোলি ব্রেকডাউন অফ ইয়োর সিস্টেম, ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রি। তো আমরা যখন চিন্তা করেছি, আই এম শিওর এভলিউশন হ্যাজ ফিগার্ড আউট। তো বিবর্তন কি? বিবর্তন হচ্ছে অল পসিবল কম্বিনেশন ইটারেশন করে বেস্ট আউটকামটাকে সিলেক্ট করে, যেটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন। তো আমরা হাইপোথেসাইজ করার চেষ্টা করছি, হোয়াট এভার আমরা এমন অ্যানিমেল নিয়ে পড়াশোনা করি যারা ন্যাচারালি অনেক বেশি দিন বাঁচে, এবং ওর বায়োকেমিস্ট্রি, ওর ফিজিওলজি আমরা বের করার চেষ্টা করব। যদি ওর কোনো ইউনিক ফিচার থাকে যেটা ওকে অনেকদিন বাঁচতে হেল্প করে, তাহলে আমরা সেই ফিচারগুলো মানুষের যদি ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে আমরাও এজিং অ্যাসোসিয়েটেড প্রবলেম থেকে একটু বেঁচে থাকবো। So that is the overall idea. With that idea, this is our idea, how to tackle burden of aging. To study longer living disease-resistant animals to identify novel molecular mechanism related to their longevity and healthy aging. এই অ্যানিমেলগুলোকে আমরা অনেকেই চিনি,
একটা হাতি প্রায় 70-75 বছর বাঁচে, কচ্ছপ 100 থেকে 200 বছর পর্যন্ত বাঁচে, কুমির বাঁচে এবং 70-80 বছর পর্যন্ত। এবং ওয়ান অফ দা নাইসেস্ট এক্সাম্পল হচ্ছে বেলুগা হোয়েল। বেলুগা হোয়েল হচ্ছে লংগেস্ট লিভিং ম্যামল, 200 বছর পর্যন্ত ওরা এভারেজে বেঁচে থাকে। However, you see the problem. তোমরা যারা অলরেডি ল্যাবের কাজ করে অভ্যস্ত, it will be very difficult to study beluga whale in the lab. I'll have to go to the internet. However, there is one animal that is manageable, lab study করার মতো, and it still live quite long. This is the animal, the naked mole rats. So let me introduce first. কেন আমরা এটাতে why should we be interested about it? This is 35 gram animal. It's basically বাসাটি ইঁদুর থাকে ওই ইঁদুরের সমান, and we are human being at about like 75 কেজি ওজন. This animal live up to 30+ years. এবং এটা হচ্ছে রোডেন্ট যে জনরাটা আছে সেখানে এরা হচ্ছে সবচেয়ে লংগেস্ট লিভিং রোডেন্ট, despite being this small in size. তো এটা হচ্ছে the first unique criteria যে ওরা ওদের expected lifespan যা হওয়া উচিত ওইটুকু আকারের তুলনায় তার থেকে 5 গুণ বেশি সময় বাঁচল। Second thing হচ্ছে there is undiminished fertility during its lifespan. তার মানে আমরা সবাই এটা জানি যে অনেক ম্যামালি মেনোপজ বলে একটা ব্যাপার আছে। Human female population don't reproduce after the age of 45-30. ইঁদুরের মধ্যে after the 8 month of life they don't reproduce. একটা ইঁদুর 2-3 বছর বাঁচলো তারা 8 মাসের পরে রিপ্রোডিউস করে না। However, naked mole rat throughout its 30+ year of life it continues reproduction till the end of its life. And যেখানে আমরা বেশি এক্সাইটেড সেটা হচ্ছে for the last 40 years people are trying to study this. They do not get cancer, they do not get neurodegenerative disease, they do not get arthritis. তার মানে বয়স বাড়লে আমরা মানুষকে যে ধরনের রোগগুলো পাইতে বেশি দেখি, যেগুলো মানুষের বেশি হয়, তাদের ওই রোগের ইনসিডেন্স অনেক অনেক কম। So all of these previous researchers have told us it's an ideal model for studying mechanism of healthy aging. So that's what I am trying to study. যে হেলদি ভাবে যদি আমি বেশি দিন বাঁচতে চাই ওইটার মেকানিজম বা ওইটার ফাংশনালিটি কি হবে। With that in mind, our hypothesis ছিল naked mole rats have superior stem cell function compared to short-lived mice, resulting in healthier and longer lifespan. যদি ইঁদুর 3 বছর বাঁচে ওরা 30+ বছর বাঁচে, I am hypothesizing and betting যে ওদের stem cell function অনেক ভালো হবে, and this has been defined by ওদের evolutionary adaptation over million years, hopefully. So that's the hypothesis. So let's now dive into it. So এই হাইপোথিসিসটা টেস্ট করার জন্য আমি ইন্টেস্টিনাল টিস্যুতে স্টাডি করি, এবং কোশ্চেন হচ্ছে কেন ইন্টেস্টিনাল টিস্যুতে আমি স্টাডি করি। অ্যানসারটা হচ্ছে এইজিং এর একটা বড় ইমপ্যাক্ট আছে ইন্টেস্টিনাল টিস্যুতে। সাধারণত কোলোরেক্টাল ক্যান্সার হয় 60+ এজের মানুষদের, এবং এটা বেশ ওয়েল নন যে এইজিং এর কারণে শুধু তাই না, আমাদের গাট ফাংশন ছোট বয়সে কিন্তু কারো গ্যাস্ট্রিক আলসার খুব বেশি হয় না, আর লেটার লাইফে বেশি হয়। এই টিস্যুটা হাইয়েস্ট টার্নওভার রেট আছে, এর মানে হচ্ছে প্রায় প্রতি 7 দিনের মধ্যে আমাদের পুরো এপিথেলিয়াল সেল কাছে একবার শেড করে আবার নতুন করে তৈরি হয়। তার মানে ওদের স্টেম সেল হাইলি অ্যাক্টিভ। স্টেম সেল কিন্তু বডির অনেক জায়গায় আছে, যেমন দেয়ার আর সাম স্টেম সেল যারা 2 বছরে একবার ডিভাইড করে, বাট এরা এরকম এর অনেক হাইলি অ্যাক্টিভ স্টেম সেল, ওদের নিয়ে কাজ করানো সহজ এই কারণে। এবং এদের মলিকুলার এবং সেল বায়োলজি মানুষে এবং ইঁদুরে অনেক ওয়েল ডিফাইন্ড। তার মানে আমরা এগুলো সম্পর্কে অলরেডি অনেক নলেজ জানি, তো আমরা একটা নতুন মডেল ইজিলি স্টাডি করতে পারবো। এন্ড লাস্টলি এই পুরো স্ট্রাকচারটা স্টেম সেল দ্বারা ওয়েল হয়। তো এইটা আমি একটু সহজে বোঝানোর চেষ্টা করি। তো আমরা যদি গাটের একটা ক্রস সেকশন দেখি, তো আমরা এইরকম কিছু স্ট্রাকচার দেখবো, এবং এই উপরের স্ট্রাকচারগুলো যেটার নাম লেখা আছে বিলাই বা বিলা, এটা দেখতে আঙ্গুলের মতো, এবং খাবার হচ্ছে এদিক দিয়ে পাস করে, এবং এই আঙ্গুলগুলো খাবারকে কাজ করে, এবং আমরা অনেকেই জানি যে এটা হচ্ছে খাবার থেকে নানা রকম দ্রব্য শোষণ করে। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে এই সেম লেয়ারটাই আবার একটু মাসল লেয়ারের ভেতর ঢুকেছে। এই লেয়ারটাকে বলা হয় ক্রিপ্ট। ক্রিপ্ট মানে হচ্ছে গর্ত বেসিক্যালি, এন্ড এই ক্রিপ্টটাকে আমরা বলে থাকি স্টেম সেল কম্পার্টমেন্ট। তো আপ আনটিল দিস পয়েন্ট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, জাস্ট রিমেম্বার ওয়ান থিং, যে এই ক্রিপ্টটা ইন্টারেস্টিং কারণ এখানে স্টেম সেল রেসাইড করে থাকে। And if you look, because previously মানুষ অনেক কাজ করছে, we know
এই স্টেম সেলগুলো হচ্ছে হলুদ কালারের সেলগুলো, দেখতে পাচ্ছ? and there is a 1010 fashion একটা স্টেম সেল, একটা ডিফারেন্ট টাইপ অফ সেল। ডিফারেন্ট সেলের নাম হচ্ছে প্যানেট সেল। তো স্টেম সেল সবসময় দুইটার বডিগার্ড নিয়ে ঘুরে, ওরা স্টেম সেলকে প্রোটেক্ট করে, এবং তুমি যদি বডিগার্ড সরাই নাও স্টেম সেল আর স্টেম সেল থাকে না। তো ইটস কাইন্ড অফ স্টেম সেল হচ্ছে একটা ইলেক্টেড পজিশন, নো সেল ইজ ইনহেরেন্ট স্টেম সেল। এবং এটা রিসার্চাররা প্রুভ করে দেখায় এরা এই উপর থেকে সেল নিয়ে এইখানে ইমপ্ল্যান্ট করে দেখায় ওইটা স্টেম সেল হিসেবে কাজ করে। তো তার মানে হচ্ছে ইটস নট দ্য সেল হু ইজ ইনহেরিট স্টেম সেল, ইটস দ্য এনভায়রনমেন্ট হু ডিসাইডস হু ইজ স্টেম সেল ইন প্লান্ট। এবং এই স্টেম সেলগুলো ডিভাইড করে কি হবে, এই সেলের লেয়ারটাকে একটু ধাক্কা দিয়ে উপরে উঠাবে, এবং যখন সে উপরে উঠতে থাকে আস্তে আস্তে সে ডিফারেন্সিয়েটেড হয়। তার মানে সে বিভিন্ন ডিফারেন্ট ম্যাচিউর সেল টাইপে পরিণত হয়। কিছু সেলগুলো হচ্ছে মিউকাস নিঃসরণ করে, এদের কিছু সেল আছে যারা খাদ্য থেকে নানা রকম দ্রব্য, অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট এগুলো শোষণ করে, তো সেগুলো হয় উপরের সাইডে। তো এটাকে অনেক সময় আমাদের ফিল্ডের মানুষ বলে এটা হচ্ছে একটা কনভেয়ার বেল্টের মতো, নিচ থেকে কন্টিনিউয়াসলি সেল তৈরি হয়, বিলায়ের টপে যায়, এখানে যাওয়ার পর সে একক প্রসেসে জাস্ট মারা যায়। এবং এই পুরো স্ট্রাকচারটা মাউসের 3 দিনের মধ্যে রিপ্লেস হয়, হিউম্যানের 7 দিনের মধ্যে রিপ্লেস হয়। তো দ্যাটস দ্য গাট ফিজিওলজি, এটা জানতে হবে যাতে করে আমরা পরের পার্টগুলো ভালো করে বুঝতে পারি। তো আমার স্টাডির এইম হচ্ছে প্রথমে আমি দেখব স্টেম এবং ডিফারেন্সিয়েটেড সেল নেকেড মোল রেটে কি পরিমাণ আছে কম্পেয়ার টু মাইস এবং হিউম্যান। তো আমরা কন্টিনিউয়াসলি পুরো থিসিসে কম্পারেটিভ অ্যানালাইসিস করব ওই দুইটা স্পিসিসের সাথে নেকেড মোল রেটে। দ্বিতীয়টা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, আমরা নেকেড মোল রেটের বডিতে ডিটারমাইন করব তার সেল স্টেম সেলের ডিভিশন রেট কত। এবং যারা অলরেডি জানি যে ক্যান্সার হচ্ছে আনকন্ট্রোলড সেল ডিভিশন, তো সেল ডিভিশনের রেট থেকে আমরা ক্যান্সার ইনসিডেন্ট এগুলো অনেক কিছুই ভালো বুঝতে পারবো। আর লাস্ট হচ্ছে আমরা ওদের এপিথেলিয়াল ড্যামেজ করার চেষ্টা করব গাটের মধ্যে, কারণ আমি যদি ড্যামেজ করতে পারি তখন স্টেম সেল হাইপার অ্যাক্টিভেটেড হবে এবং স্টেম সেল এই ড্যামেজটাকে ক্ষয়পূরণ করার চেষ্টা করবে। তো স্টেম সেলের ফাংশন দেখার একটা ওয়ে হচ্ছে আমরা যদি কেটে ফেলি সেটা মেইন করতে পারি কিনা। আমাদের হাত কেটে গেলে কিন্তু তাড়াতাড়ি ড্যামেজ করে, আমাদের হাতের মানে পায়ের হাড্ডি ভাঙলে তাড়াতাড়ি রিপেয়ার করে, বাট বয়স্ক মানুষের তো ভালো পারে না। তো দ্যাটস দ্য কমন কোশ্চেন। তো আমরা এখন ডিরেক্টলি এতক্ষণ পর্যন্ত প্রোলগ আমি বোঝানোর চেষ্টা করলাম আমি কি করতে চাচ্ছি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এটা কেন করতে চাচ্ছি। এখন আমি দেখাই যে আমি কি করেছি। তো প্রথম আমি যে কাজ করেছি we dissected naked mole rat, and you don't need to be very quantitative. Look at here, this is a mouse gut, this is a naked mole rat gut. এবং naked mole rat এর intestinal length টাই অনেক শর্ট, যেখানে এই স্মল ইন্টেস্টাইন মাউস হচ্ছে 38 সেন্টিমিটার আর 15 সেন্টিমিটার, কোলনটা which is the second half of the gut ওইটাও is naked mole rat এর shorter. For very first year student, anyone here? So I'll just tell you what this thing is because I'm assuming তোমরা স্টার্ট কোর্স এখনো করোনি, রাইট? সো এইখানে যে একটা ইন্ডিভিজুয়াল ডট দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা অ্যানিমালের ডেটা, এবং এই বারটা হচ্ছে এই সবগুলা ডটের এভারেজ বারটা দেখানো হচ্ছে, এবং এই উপরের নাম্বারটাকে বলা হয় পি ভ্যালু। এটা যদি 0.05 এর কম হয়, ইন এ ভেরি সিম্পল টার্ম এই ডিফারেন্সটাকে আমরা বলে থাকি সিগনিফিক্যান্ট, অর্থাৎ এই ডিফারেন্সটাকে বিশ্বাস করা উচিত। However, this is a very simpler view of statistics. তোমরা ভবিষ্যতে আরো অনেক এগুলো নিয়ে পড়বা। Okay, now let's try to see what should happen. এই অ্যানিমেলটা নেকেড মোল rat ও ডেজার্টেড এরিয়াতে থাকে যেখানে পানি খাবার দাবার কম। It makes sense ওর ইন্টেস্টাইন ছোট হয় কারণ এটা এনার্জি এফিশিয়েন্ট, ইন্টেস্টাইনকে কন্টিনিউয়াসলি ফুয়েল করা অনেক ডিফিকাল্ট। However, can anyone guess short intestine এর প্রবলেম কি? Exactly. So now you have to be extremely efficient to observe things, and it does that. আমরা এই ইন্টেস্টাইনের যখন বিলাই দেখলাম, মাউসের বিলাইয়ের তুলনায় নেকেড মোল রেটের বিলাই যেগুলো খাবার অ্যাবজর্ব করবে ওগুলো অলমোস্ট টুয়াইস লঙ্গার। এন্ড শুধু এটা মানে নো ম্যাটার হোয়াট পার্ট অফ ইন্টেস্টাইন উই লুক ইন, তো এসবিএন হচ্ছে ডুওডেনাম, জেজুনাম এন্ড ইলিয়াম, উই কল ইট এস বি1। তো এনি পার্ট এই নেকেড মোল রেটের ইন্টেস্টাইন লম্বা হয় এবং পার বিলাইতে যে সেলের নাম্বার ওইটাও নেকেড মোল রেটে বেশি। তো দিস মেক সেন্স আমাদের জন্য, শর্টকাট তোমার তো ওভারকাম করা লাগবে। Then we go to the differentiated cell population. প্রথমে আমি গবলেট সেল দেখার চেষ্টা করছি। এই সেলটা হচ্ছে যেটা মিউকাস নিঃসরণ করে,
তো খাবারের ডাইজেশনের খুব ইন্টেন্স প্রভাব আছে। মিউকাস আবার প্রোটেকশনও দেয়। যারা গাট মাইক্রোবায়োমের কথা জানো, এটার এগেইনস্টে মিউকাসের অনেক ভালো প্রোটেকশন আছে। তো আমরা ইন্টেস্টাইনাল টিস্যুটাকে যখন স্টেইন করেছি, এটার নাম হচ্ছে অ্যালসিয়ান ব্লু সেল। তো ও হচ্ছে গবলেট সেল বা মিউকাস সিক্রেটিং সেলগুলোকে এরকম সবুজ কালার দিয়ে আইডেন্টিফাই করে। দেন কোয়ান্টিফাই করে দেখলাম, নো ম্যাটার হোয়ার ইউ মেজার, either you measure in villi or you measure in tree, they have a higher percentage of stem cell, goblet cell, which also then এই যেটা থেকে আমরা কি প্রেডিক্ট করতে পারি? ওয়ান, ওরা অনেক ভালো হাইড্রেশন রাখতে পারবে পুরো সিস্টেমটাতে। সেকেন্ড, ওদের ড্যামেজের এগেইনস্ট প্রোটেকশন বেটার হয়, কারণ ওরা তো অ্যাকচুয়ালি মিউকাস সিক্রেট করে। তো ওইটা ডিটারমাইন করার জন্য আমরা কোলনে মিউকাস লেয়ার অ্যাকচুয়ালি মেপে দেখছি। You see, মাউসের মিউকাস লেয়ারের থিকনেস হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে নেকেড মোল রেটে। এখান থেকে আমরা অলরেডি হয়তো একটু হাইপোথেসিস করতে পারি ফার্দার যে ওদের প্রোটেকশন বেটার হবে। Then we go to the hormonal cell population. Gut is known as the second brain, কারণ গাটে এত বেশি নিউরন থাকে, and gut works on its own basically. ও বাউল মুভমেন্ট করতে থাকে সব সময়, and it is determined by this cell called enteroendocrine cell. খুবই রেয়ার একটা সেল পপুলেশন, এবং ইউ ক্যান সি এই যে ব্রাউন কালারের যে মার্কার, আমরা এটা অ্যান্টিবডি ইউজ করে ডিটেক্ট করি ক্রোমোগ্রানিনে, সেটাকে আমরা ডিটেক্ট করেছি। এবং নেকেড মোল রেটে এন্টেরোএন্ডোক্রাইন সেল অনেক বেশি হরমোনাল সেল থাকার সুবিধা কি? তুমি নিউট্রিশন অ্যাবজর্পশন যে কন্ট্রোলটা হবে, কন্ট্রোলটা অনেক সুপিরিয়র। সি এলিগ্যান্স বা ফ্ল্যাট ওয়ার্মে দেখা গেছে ওদের যদি নিউট্রিশন অ্যাবজর্পশন হাফ করা যায়, ওদের লংজিভিটি ডাবল হয়ে যায়। It's a very famous paper দেখাইছে যে নিউট্রিশন কন্ট্রোল করলে লংজিভিটি বাড়ে। So this is one of the good things যে আমরা নেকেড মোল রেটে সিমিলার জিনিস দেখি। থার্ড and very interesting, these are the absorptive cell, যে গ্রিন কালারের সেল আমরা ছোটবেলায় পড়েছি মাইক্রোভিলাই থাকে ব্রাশ বর্ডারে। তো these are the brush border, and এটা হচ্ছে ইন্টেস্টাইনের সবচেয়ে প্রক্সিমাল পার্ট SB1, আর এটা হচ্ছে SB3, যেটা হচ্ছে ডিস্টাল পার্ট। মাউসে যদি লক্ষ্য করি উপরের লাইনটা গ্রিন কালারটা ফেড হওয়া শুরু করে, and this makes sense. শুরুর দিকে অনেক অ্যাবজর্পশন হয়, শেষের দিকে খুব বেশি অ্যাবজর্পশনের দরকার হয় না। বাট নেকেড মোল রেটের গার্ডটা শর্ট থাকায় দেখা গেছে শুরু থেকে শেষ পর্যন্ত ওর একটা আনডিমিনিশড লেভেল অফ অ্যাবজর্পটিভ সেল থাকে, যাতে করে ও থ্রু আউট অনেক ভালো অ্যাবজর্ব করতে পারে। তো শর্ট গাটের কারণে যে সমস্যাটা তোমরাই বলছিলা, we see evolution has also prepared them to counteract with the short gut. তো আমরা বুঝলাম নেকেড মোল রেটের ইন শর্ট সব ধরনের ডিফারেন্সিয়েটেড সেল পপুলেশন, গবলেট সেলস, মিউকাস সিক্রেটিং সেল, এই সবগুলো অনেক বেশি থাকে। হাউএভার এই সব ডিফারেন্সিয়েটেড সেলকে কে তৈরি করে কি মনে হয়? স্টেম সেল। If your differentiated cell population is that big and unique, তোমার স্টেম সেল তো অনেক ইউনিক হওয়া লাগবে। তো আমরা এবারে জাম্প করি তার স্টেম সেলকে দেখার জন্য। তো নাও আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আমরা প্রথমে ইঁদুরকে নিয়ে আলোচনা করি, মাউস, কারণ একটা ওয়েল ডিফাইন্ড সিস্টেম, এগুলো ফর শিওর আমরা গত 15-20 বছর ধরে জানি। এই মার্কারটা LGR5, এটা হচ্ছে একটা সেল সারফেস রিসেপ্টর, জি প্রোটিন কাপল রিসেপ্টর, আর আমরা বলি যে LAGR5, LGR5, এটা মাউস স্টেম সেলকে মার্ক করে। তো আপনারা এখানে লাল রঙের কিছু ডট দেখতে পাচ্ছেন না? তো ইচ ডট হচ্ছে একটা mRNA মলিকিউল অফ LGR5। তো আমরা mRNA ডিটেকশন করছি ইন সিটু হাইব্রিডাইজেশন করে, এটা কমন টেকনিক, আপনারা হয়তো জানেন। এবং অ্যাপটেম হচ্ছে বেসিক্যালি প্রত্যেক এপিথেলিয়াল সেলকে মার্ক করে। তো আমরা দেখতে পারি মাউসে অ্যাজ ইউজুয়াল আমরা যা এক্সপেক্ট করি স্টেম সেলগুলো একদম বটমে থাকে এবং 1010 ফ্যাশনে আছে, রাইট? যখন আমরা নেকেড মোল রেটে যাই, ইটস অলসো সিমিলার। আমরা দেখতে পারি যে এটা অ্যাকচুয়ালি বটমে থাকে এবং 1010 ফ্যাশনে থাকে। আমি যদি বলি দুইটা ক্রিপ্টের একটা মেজর ডিফারেন্স আছে, ডিফারেন্সটা কি? ইয়েস, কানিং যেটা বলছে, আই টোটালি এগ্রি, ইট ইজ ওয়াইডার। ওয়াইডার বলতে কি লাভ হইছে? তার বটমটা অনেক বেশি ফ্ল্যাট হইছে, এবং আমি শুরুতে বলছি স্টেম সেল তার এনভায়রনমেন্ট দ্বারা ডিটারমাইন হয়। যেই এনভায়রনমেন্টে স্টেম সেল জোন, সেই জোনটা এখন বড় হয়েছে, so there are more seeds to be filled in, and that's why আমরা যখন কাউন্ট করছি নেকেড মোল রেটের স্টেম সেলের পার্সেন্টেজ পার ট্রিপ হচ্ছে অলমোস্ট 2.5 times higher. So first thing we learn, they have higher abundance of stem cells. By abundance I mean percentage. আমার DPhill বা এটাতে আমার এক্সামে আমাকে বারবার বলতে abundance একটা very unscientific term. So it has higher percentage of LGR5 cell. So এটা ছিল স্মল ইন্টেস্টাইন। এখন
এখন আমি যদি পরের পার্ট আসি কোলন, তো উইথ কোলন আই ক্যান অলসো স্টাডি হিউম্যান, বিকজ হিউম্যান পেশেন্টরা যখন কোলোনোস্কোপি করতে আসে, বাই দ্য ওয়ে দিস আর অল হেলদি পেশেন্টস, মানে হেলদি ইন্ডিভিজুয়াল। তো এবং দে আর, এই স্যাম্পল গুলো হচ্ছে সব 28 থেকে 32 বছর বয়সী হিউম্যান, তো ভেরি ইয়াং পপুলেশন। তো আমরা হিউম্যান কোলোনোস্কোপি স্যাম্পল নিয়ে তারপর আমরা আবার সাইড বাই সাইড যখন কম্পেয়ার করেছি, এটা হচ্ছে মাউস আর এটা হচ্ছে হিউম্যান, they have similar abundance of stem cell এবং নেকেড মডারেটের এখনো কোলনে হায়ার abundance of stem cell. So we realize যে ওদের হায়ার abundance আছে এবং একটা কমন রিজন হতে পারে ক্রিপটা wider, somehow that has helped them to do it. So up to this point, if you have not understood everything, just remember two things. তাদের সব ডিফারেন্সিয়েটেড সেল পপুলেশনের পার্সেন্টেজ বেশি আর স্টেম সেলও অনেক বেশি বেশি থাকে, বাট গাটটা জাস্ট ছোট। Now let's go to the localization of the stem cell. I know there is a lot of graphs in this slide, and I promise you this is the last slide that has a lot of graphs. পরের বলতে ম্যাক্সিমাম 2-3টা। খুব সিম্পল বললে আমরা একদম বটমের সেলটাকে বলি সেল পজিশন 0, তারপর গুনে গুনে 1 2 3 4 উপরে আমরা নাম্বার করি এবং দেখবা যে পজিশন 0 তে সবচেয়ে বেশি স্টেম সেল থাকে এবং যতই আমরা ক্রিপ্টের উপরের দিকে যাব, হায়ার সেল নাম্বারে যাব, তত বেশি স্টেম সেল থাকে না। And this is true for mouse, naked mole rat and human. No matter where you look, কার্ভটা একটা নেগেটিভলি স্কিউড কার্ভ, মানে স্টেম সেল গুলো সব সময় ক্রিপ্টের বেজে থাকে। দ্যাট মিন্স আমরা বুঝি যে এটা একটা এভোলিউশনারি থিং, যেটা হচ্ছে এভোলিউশন অনেক আর্লি তৈরি হয়েছে, এন্ড গট লাইক দ্যাট। এটা শুধু মানুষ বা হিউম্যানের স্পেসিফিক কিছু না, এটা একটা ওভারঅল ম্যামাল স্পেসিফিক থিং, যে স্টেম সেল ওই ক্রিপ্টের নিচে থাকছে। সো এইটা ডিটারমাইন করার পর উই ডাইভ ইনটু দ্য ইন্টারেস্টিং কোশ্চেন। ওকে, আমরা এখন ডেসক্রাইব করছি নেকেড মডারেটের কার্ভ। কোশ্চেন হচ্ছে হাউ কুইকলি আর দিস স্টেম সেল ডিভাইডিং ইন দ্য ইন্টেস্টিনাল টিস্যু। তো ডিভিশন, যেটা অ্যাকচুয়ালি ক্যান্সারের জন্য দায়ী, আনকন্ট্রোলড সেল ডিভিশন, তো ওইটার খবর কি? তো প্রথমে আমরা জানতে চেয়েছি কোয়াইসেন্স সম্পর্কে। তো কোয়াইসেন্স মানে হচ্ছে সেলগুলো স্লিপিং আছে কিনা, স্লিপিং স্টেজে আছে কিনা। তো সেল যখন ডিভাইডে করে সেটাকে আমরা বলি প্রলিফারেশন, আর যখন ডিভাইড না করে ঘুমায় থাকে সেই সিস্টেমটাকে আমরা বলে থাকি কোয়াইসেন্স। তো আমি জানতে চাই যে ওরা কোয়াইসেন্ট স্টেজে থাকে কিনা। তো একটা সেল কোয়াইসেন্ট কিনা এটা গুড, সেমি গুড, নট গুড, সেমাই গুড মার্কার হচ্ছে P27 এবং অনকোলজি কোর্সে এটা অনেক পড়ানো হবে। P27 হচ্ছে ক্যান্সারের জন্য একটা ইম্পর্টেন্ট জিন। তো আমরা ফার্স্টে দেখি, এখানে অ্যাকচুয়ালি ভালো করে দেখানো হচ্ছে এইটা হিউম্যান। তো P27 এর কালার হচ্ছে গ্রিন আর লেটার 5 রেড ডট হচ্ছে স্টেম সেল। You can see human এর majority of the stem cell হচ্ছে quiescent stage এ থাকে এবং most of the red cellular green labelটা আছে, তার মানে তারা quiescent বা তারা sleeping। এবং এইটা নতুন কিছু না, 2018-19 সালে জাপানি কিছু গ্রুপ এটা অনেক দিন আগে থেকে আমরা জানাচ্ছে যে হিউম্যান এর স্টেম সেল quiescent বা স্লিপিং স্টেটে থাকে। This is not the case for mice and naked mole rat. আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে সবগুলা সেলই কিন্তু ক্লিন, একটাতে কোনো গ্রিন মার্কার নেই, and this is also true almost same for the colon. So আমরা এই দুইটা পার্টে একটা মেজর ডিফারেন্স দেখলাম যে মাউস এবং নেকেড মডারেটেড স্টেম সেলগুলো কোয়াইসেন্ট এন্টার করে না। However, human is quiescent, and this is interesting, কেন আমরা একটু সামনে দেখতে পাবো। এইবার আমরা দেখলাম সেল স্লিপিং স্টেজে বা কোয়াইসেন্সে আছে কিনা। এইবার আমরা দেখার চেষ্টা করি সেল প্রলিফারেশনে আছে কিনা। তো প্রলিফারেশনের একটা গুড মার্কার হচ্ছে Ki67। তো বেসিক্যালি এটা যেটা করে, একটা সেল যখন অ্যাক্টিভলি সাইকেল করে পুরো সাইক্লিং টাইম জুড়ে সেই মার্কারটাকে এক্সপ্রেস করে। তো Ki67 যখন আমরা স্ক্যান করলাম টিস্যুতে, আমরা দেখলাম যে এই রেড স্টেম সেলগুলোর মধ্যে কত পার্সেন্টেজ আবার গ্রিন, কত পার্সেন্টেজ আবার প্রলিফারেশন আছে। তো নেকেড মডারেটেড সেলগুলোকে দেখা গেল মাউসের তুলনায় স্লোলি প্রলিফারেটিভ আর লেস প্রলিফারেটিভ আমরা দেখলাম। বাট এই কেসটা কোলনে সেম না, কোলনে দেখা গেছে দুইজন আবার ইকুয়ালি প্রলিফারেটিভ এবং দেখা গেছে হিউম্যান সবচেয়ে লিস্ট প্রলিফারেটিভ। তো এইখানে আমরা বেশ ইতস্তত হয়ে গেছি, বিকজ আমরা মনে করেছিলাম যে নেকেড মডারেটেড থ্রু আউট আমরা দেখব লেস প্রলিফারেটিভ কাইন্ড অফ লাইক হিউম্যান। Then someone told us that Ki67 একটা খুব বাজে মার্কার proliferation. Okay, let me retract that statement. It's not a great marker, but এটা একটা মার্কার। এটা সমস্যা হচ্ছে যে ও বলে একটা সেল proliferate করে কিনা, ও বলে না যে proliferation করতে কত সময় লাগে। আমি যদি সিম্পলি বলি, at this point এই ক্লাসে 80 জন আছে,
বাট দিস ডাজ নট মিন এই 80 জন এই ক্লাসে সেম সময় জুড়ে আছে। আমরা খালি জানতে পারি এখানে কয়জন আছে, বাট ইট ডাজন্ট টেল আস এই সবাই কতক্ষণ ধরে লেকচারটা দিচ্ছে। So how can we actually determine the time it takes to complete one cell division? তাহলে আমরা rate of cell division জানতে পারি, যেটা K67 বলেন আমাকে। তো সেইটা জানার জন্য we devise a bit more complex experiment. সেটাতে যাওয়ার আগে খুব সিম্পলি আমি বলবো this is a cell cycle for the people who don't know. So this is quiescent state, which is when the cell is not dividing, cell যখন ঘুমায় থাকে। সেল যখন ফার্স্টে সেল সাইকেলে প্রবেশ করে, যখন Ki67 লাইট আপ করে, প্রথমে সে G1 স্টেজে থাকে, G1 বা গ্যাপ 1। এই সময় সে তার প্রোটিন সিনথেসিস করে, অর্গানেল তৈরি করে, বেসিক্যালি সেলটাকে বড় করে যাতে করে সে ডিভিশন রেডি করতে পারে। সেকেন্ড স্টেপ হচ্ছে সিনথেসিস, যেখানে ডিএনএ রেপ্লিকেশন হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কারণ লিটারালি ইফ ইউ মেক এনি মিস্টেক ইউ আর গোনা হ্যাভ আ টেরিবল মিউটেশন ইন দিস স্টেজ। So DNA replication এর পরে that's why there is a second stage called G2. এই স্টেজের কাজ হচ্ছে সবকিছু বন্ধ করে চেক করে দেখা আমার জিনোম ঠিক মতন রেপ্লিকেটেড হয়েছে কিনা, কোনো প্রবলেম থাকলে ঠিক করা। So এই এরর চেক করা খুব ইম্পর্টেন্ট, and the actual mitosis in mammals are about like 5% of the time of the whole division. So mitosis actually খুব অল্প সময়, preparation is the whole thing. তো আমরা যেটা করলাম, আমি যদি এই এন্ড থেকে শুরু করে আবার ঘুরে আবার এই এন্ডে আসতে কত সময় লাগবে যদি জানতে চাই how can we do that? So you come up with an idea. DNA চারটা বেস পেয়ার দিয়ে তৈরি, A T C G, রাইট? এখন আমরা চিন্তা করেছি আমরা এই ডিএনএ সিনথেসিস স্টেজটাকে ইউজ করব এই রেটটাকে ডিটারমাইন করার জন্য। কিভাবে? আমরা এই মলিকিউলটাকে ইউজ করব, BRDU, ব্রোমোডিঅক্সিইউরেডিন। It's a fake thymine, it's a thymine analogue. So basically এটাকে যদি তুমি একটা অ্যানিমেলের বডিতে ইনজেক্ট করো, যেখানে রেপ্লিকেশনের সময় থাইমিন যুক্ত করার কথা, থাইমিন যুক্ত না করে একটা BRDU যুক্ত করবে, করলো, তা আমার লাভ কি? লাভ হচ্ছে there are antibodies available, বাজারে কিনতে পাওয়া যায়। এই BRDU এগেইনস্ট অ্যান্টিবডি দিয়ে তারপর আমরা অ্যাকচুয়ালি কালার দিয়ে সেলে দেখতে পারবো এটা BRDU পজিটিভ না নেগেটিভ, মানে ওখানে ডিএনএ রেপ্লিকেশন হয়েছে নাকি হয়নি। তো আমি যদি কন্টিনিউয়াসলি একটা সেলে BRDU, একটা অ্যানিমেল BRDU দিতে থাকি, ও স্লোলি তার সেলগুলো, সবগুলো সেল BRDU কে আস্তে আস্তে ইনটেক্ট করবে। দেন আই ক্যান ডিটারমাইন রেট অফ BRDU অ্যাকুমুলেশন, কত কুইকলি সে BRDU কে অ্যাসিমিলেট করে নিজের শরীরে, and from there I can determine the cell division rate. এইটা কি বুঝাচ্ছে? if you are confused you can even ask question. আমরা কি এটা বুঝতে পারি যে কি করা হচ্ছে? ফাইন, মানে we are over the pattern. আমরা 17 স্লাইড চলেছি, পরের অনেকগুলো স্লাইড খালি, don't worry, we'll get there before lunch. This is also not a very new thing we are doing. A lot of people have done this. It's a seminal paper published in 2007 in Nature. যখন ইঁদুরের স্টেম সেলটাকে ডেসক্রাইব করা হয়, ওরা দেখাইছে 4 ঘন্টার BRDU দিলে ইঁদুরের মাত্র 1/3 স্টেম সেল লাইট আপ করে, 24 ঘন্টার মধ্যে মোটামুটি 100% স্টেম সেল লাইট আপ করে। This also tells us ইঁদুরের স্টেম সেল স্মল ইন্টেস্টাইনে every day একবার করে ডিভাইড করে, প্রতি একদিনে। So basically we are going to end up doing the similar thing but for naked model. However, because of our idea about naked model, আমরা আগে থেকে ধারণা করতে পারি এটা 24 ঘন্টা হবে না, we might need a longer time. So we devised an experiment. Basically, I went to the University of Pretoria, যেখানে naked model কলোনি আছে, এবং আমরা ওখানে এক্সপেরিমেন্টটা করি। আমরা প্রতি 8 ঘন্টা পর পর একটা ইনজেকশন দিয়েছি, যেগুলো হচ্ছে গ্রিন ডটগুলো, আর প্রতি রেগুলার টাইম ইন্টারভ্যালে আমি আবার কিছু অ্যানিমেল থেকে টিস্যু আলাদা করে রেখেছি। So basically I started with 30 অ্যানিমেল, সবগুলোতে ইনজেকশন দিচ্ছি, ধরো 1 ঘন্টা পর পর কিছু অ্যানিমেলকে মেরে তার টিস্যু নিয়ে দেখা হচ্ছে। I don't know how good is the presentation থেকে দেখলে, but you can slowly see cells are lighting up. If you can't see, don't get disheartened. পরের স্লাইডে থেকে বেটার চলে আসে, don't worry. For now, let's just see time এর সাথে সাথে কত পার্সেন্ট still same BRDU accumulate করছে। You can see about 4 days time এর মধ্যে or 100% bottom cell গুলো BRDU accumulate করছে। So already আমরা বুঝতে পারছি ও মানুষের থেকে slower cycle. And এইটাই আমরা একটু ভালোভাবে দেখার জন্য আমরা আমাদের ফ্যান্সি টেকনিক ইউজ করেছি, যেখানে আমরা mRNA, BRDU সবগুলোকে কোস্টেইন করেছি। এবার আমরা মোর রিলায়েবলি দেখতে পাচ্ছি যে উইথ টাইম BRDU অ্যাকুমুলেশন বাড়ছে এবং স্মল ইন্টেস্টাইনে নেগেটিভ মোল রেটে 4 দিনের মধ্যে 100% সেল করে ফেলে। তো ওর TT টোটাল সেল ডিভিশন টাইম ইজ 4 days, about এখানে দেখা।
আর ইঁদুরে যখন এটা করি we don't need a time যেটা আসলে days we have to count down the hours. So basically about probably 1.45 days, right? দেড় দিনের মধ্যে ও 100 সেল ডিভিশন টাইম। তো আমরা স্মল ইন্টেস্টাইনে বেশ কনফিডেন্টলি এস্টাবলিশ করেছি যে এরাই হচ্ছে নেকেড মোল্ডেড স্টেম সেলগুলো স্লো ডিভাইড করছে, অ্যাবাউট 2 টাইমস স্লোলি ডিভাইড করছে। তো এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে এবং এটা আমি এতক্ষণ ধরে মেনশন করি নাই। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই বটমে অনেকগুলো রেড সেল আছে, রাইট? ক্যান ইউ সি এই বর্ডারও একটা দুইটা রেড সেল আছে? লাইক আমি যেখানে এখন কার্সারটা রাখছি এটা একদম বটম না, বাট একটু সাইডে। তো বেস ছাড়াও একটু সাইডে কয়েকটা মানে LGR5 ক্লাস সেল থাকে যেগুলো আসলে স্টেম সেল না। তো ওইগুলোকে আমরা এই ক্যালকুলেশন ইনক্লুড করি না, বাট এটা ডিফারেন্ট ভাবে এটাকে আমরা করব। তো বেসিক্যালি আমরা যখন এই টেকনিকটা কাজ করে এটা আমরা সব জায়গায় এস্টাবলিশ করা শুরু করেছি। আমরা স্মল ইন্টেস্টাইনে করে দেখলাম, কোলনে করে দেখলাম। তো আই উইল ব্রেক ইট ডাউন টু ইউ। খুব সিম্পল। ফার্স্ট থিং, সব ব্ল্যাক বার গুলো হায়ার, রাইট? ব্ল্যাক বার গুলো হচ্ছে নেকেড মোল্ডেড। তার মানে যেখানে আমি সেল ডিভিশনের টাইম ডিটারমাইন করতেছি, নেকেড মোল্ডেড সেল ডিভিশন করতে অনেক বেশি সময় লাগছে, তার মানে সেল ডিভাইড স্লোলি। সেকেন্ড থিং, LGR5 CBC মানে হচ্ছে বেজের সেলগুলো, আর LGR5 অ্যাবোভ ক্রেড বেজ, ওদের মধ্যে একটা ডিফারেন্স আছে। CBC গুলো অনেক স্লোলি ডিভাইড করে কারণ ওগুলো অনেক লঙ্গার টাইম নিচ্ছে। অন্যদিকে যেগুলো স্লাইটলি অ্যাবোভ দ্য বেজ, they are actually quite fast dividing, and later on some other people have proved তারা actually stem cell না, তারা progenitor cell, something between stem and differentiated cell, যারা ওই যে ওই উপরের রিজিয়ন আর নিচের রিজিয়নের মাঝামাঝি পর্যায়ে থাকে। they are not actually true stem cell. However, no matter where we look, small intestine or colon, create base or above create base, naked molded cells are much slowly dividing, যেটা KI67 কিন্তু আমাদেরকে বলতে পারে নাই। However, এই BRDU আছে আমাদেরকে বলতে পারছে। So that is a good conclusion যে আচ্ছা the cell divide অনেক slowly করে। Then আমরা ডিসাইড করলাম ওর প্রত্যেক সেল ডিভিশনের যে স্টেপ G0 G1 ওগুলোতে সে কতক্ষণ সময় করে। তো এটা আমরা ডিটারমাইন করেছি। আমি এখানে ওভারআর্চিং মেসেজটা বলি। ইঁদুরের কোলনের স্টেম সেল ডিভাইড করে অ্যাবাউট 2 দিনে। হিউম্যান আর মাইস দুইটাই করতেছে 7.2 to 7.5। তাহলে দেখো হিউম্যান আর নেকেড মোল্ডেড দুইজনই ইকুয়াল টাইম লাগে ডিভিশন করতে। এই হিউম্যানের ডেটাটা আমাদের ডেটা না, আমরা ইশিকাওয়া যে জাপানিজ গ্রুপের কথা বলছি, দে আর অ্যাকচুয়ালি আপ ফর এ নোবেল প্রাইজ বিকজ এই গ্রুপটা হচ্ছে কেউ কি অর্গানয়েডের নাম শুনেছো? অর্গানয়েড বা এনিওয়ান ইটস এ টেকনোলজি যেটা ওরা আবিষ্কার করছে। তো ওরা ওই হিউম্যানটা সেই টেকনোলজি দিয়ে করেছে। তো ওরা বলেছে যে হিউম্যানের ডিভিশন টাইম হচ্ছে 7 দিন, আমরা নেকেড মোল্ডেডে পেয়েছি 7 দিন। However, there is a big difference between human and naked molded, despite the time being same. Difference হচ্ছে হিউম্যানের ডিউরেশনটা হচ্ছে এই G0 ফেজ, এটা হচ্ছে স্লিপিং ফেজ। এই 7 দিনের মধ্যে ও অ্যাকচুয়ালি 5 দিন ঘুমায় থাকে, ও কিছু করে না। তারপর ঘুম থেকে যেদিন জাগে সে খুব তাড়াতাড়ি সেলটা ডিভাইড করে। However, naked molded কোনো G0 ফেজ নাই, তার মানে it never sleep, it's always in the division. But এই পুরো টাইমটা 90% or 93% টাইম সে থাকে গ্যাপ 1 and গ্যাপ 2 ফেজে। এর সুবিধা কি? গ্যাপ 2 ফেজে ডিএনএ এর ড্যামেজ রিপেয়ার করা হয় এবং এটা আদার গ্রুপ এক্সপেরিমেন্টালি দেখাইছে নেকেড মোল্ডেডকে যদি তুমি একটা জেনোটক্সিক এজেন্ট বা কার্সিনোজেনিক এজেন্ট দিয়ে ট্রিট করো, মিউটেশন হয় না, or লেস হয় না বলা ঠিক না, কম হয়। এর কারণ হচ্ছে ওর এই গ্যাপ 2 ফেজ অনেক লম্বা এবং ওর ডিএনএ রিপেয়ার মেকানিজম অনেক বেটার কম্পেয়ার টু মাইস এন্ড হিউম্যান। তো আমরা ফর দ্য ফার্স্ট টাইম দেখাইতে পারলাম যে অ্যাকচুয়ালি সেল ডিভিশন রেট হিউম্যানের সমান হইলেও দে হ্যাভ এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি এই রেটটাকে স্লো ডাউন করার। rather than sleeping, they actually work hard to repair the damage, and outcome result হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা হিউম্যানের সমান, and mouse we can see. Okay, so আমরা এস্টাবলিশ করলাম মাউস আর নেকেড মোল্ডেড সিমিলার টাইমে ডিভাইড করে। সরি, নেকেড মোল্ডেড আর হিউম্যান সিমিলার টাইমে ডিভাইড করে, মাউস কুইকলি ডিভাইড করে। ফাইন, why is it important? Order, but that's the thing. Why it is important? Then this something we did an interesting thing. We found that if you put on x-axis lifespan of a species, and in the y-axis you put stem cell division rate. Simple. তুমি যত বেশি দিন বাঁচো তোমার স্টেম সেল তত স্লোলি ডিভাইড করে।
don't worry, এখানে just 5টা data point না, these are the mean, মানে there are loads of data point in that graph, এটা 5টা data point না। So যত বেশি দিন একটা স্পিসিস বাঁচে তার স্টেম সেল কে তত স্লোলি ডিভাইড করে। That's why we try to say slow and steady lives the longest। এবং এটা শুধু স্টেম সেলের জন্য ট্রু না, বাই দ্য ওয়ে এটা এজিং রিসার্চার অনেক দিন ধরে দেখাচ্ছে শুধু স্টেম সেল না, প্রোটিন সিনথেসিসের রেট লং লিভ স্পিসিসে স্লো হয়। আমাদের গ্লুকোজ ব্রেকডাউন রেটও ওদের ডিফারেন্ট হয়। মোটামুটি পুরো যে বায়োকেমিক্যাল মেশিনারি একটা লং লিভ স্পিসিসে সেটা স্লো ডাউন করে। তার মানে আমরা অলরেডি বুঝতে পারতেছি যেটা এই ওভারঅল মেটাবলিজম এন্ড সেল ডিভিশন স্লো ডাউন করে, or let's say in this way evolution metabolism cell division rate ke slow down kore for a species to live longer. Now the second question is, okay fine, you are showing me a correlation, so what? Oh beshi din bachle o stem cell slow divide kore, how does it actually affect us? মানে এটা কি actually কোন প্রুফ আছে যে এটা স্লো ডিভাইড করলে আমার কোনো লাভ আছে? So my first thing, মানে first assumption or answer to that would be, তুমি যদি স্লো ডিভাইড করতেছ, আমি বলছি G2 ফেজ অনেক টাইম বেশি স্পেন্ড করে, তাহলে তো মিউটেশন কম হওয়ার কথা কম্পারেটিভলি, রাইট? এন্ড ক্যান উই শো ইট সামহাউ? উই ক্যান। সো কেমব্রিজের একটা রিসার্চ গ্রুপ অ্যাকচুয়ালি মিউটেশন রেট 2022 সালে প্রকাশ করে সবগুলো স্পিসিসে, এবং আমরা দেখাই যে সেল ডিভিশন রেট আর মিউটেশন রেট পজিটিভলি কোরিলেট করে। তার মানে যারা অনেক কুইকলি ডিভাইড করে, যেমন ইঁদুর, ওদের অনেক বেশি মিউটেশন হয়, ওরা ইয়ারলি 800টা মিউটেশন হয় পার সেলে। Mouse are naked molded yearly less than 100 mutation accumulate করে। Well, I cannot say because of cell division rates being slower. I can say they are associated. This does not establish causality, it just says that associated. But we have a good reason to believe যে এই cell division rate যাদের কম তাদের mutation rate অনেক কম হয়। So now let's go to the third and final part and the shortest part of this presentation, which will finish very soon. Naked molded intestine damage হলে কিভাবে রিঅ্যাক্ট করে, or is there better protection for these animals? Because এত বেশি দিন যারা বাঁচে তাদের এটা সাস্টেইন করতে হবে। So to do a damage we use this chemical called dextran sodium sulfate or called DSS. So এটা ইঁদুরে যখন আমরা ওদেরকে ফোর্স ফিড করি, আমরা প্রায় 3 দিন ধরে ইঁদুরে গ্রিন ডট গুলো হচ্ছে এক একবার ফিডিং করা, ফোর্স ফিড করে অন ডে 3 তে ওর গাটটা নিয়ে আমরা অ্যানালাইসিস করে দেখি। So this is how a normal gut should look like. You can see the crypt অনেকগুলো U-shaped structure আছে, রাইট? যখন আমরা ওকে DSS ফিট করি, তুমি দেখতে পাবা এপিথেলিয়াল সেলগুলো ডিসরাপ্ট হয়, কিছু কিছু এপিথেলিয়াল সেল মাসল লেয়ারের মধ্যে ঢুকে যায়। ইমিউন সেল যেটা আমাদের ড্যামেজ বা ইমিউন সেলস আর বিউটিফুল, দে ওয়ার্কস এট আ ডাবল এজ সোর্ড, ওরা তোমাকে প্রোটেক্ট করে এট দ্য সেম টাইম সামথিং যে তোমার সেলকে মেরে ফেলে, কিন্তু ওয়ান অফ দ্যাট ইজ দে ক্যান অ্যাটাক ইউর ওন সেল এন্ড ডিসরাপ্ট দ্য টিস্যু। And you can see crypt গুলোর স্ট্রাকচার এবড়ো-খেবড়ো হয়ে গেছে, ওদের যেখানে crypt গুলো ইউনিফর্ম শেপে থাকার কথা সেখানে এগুলো এবড়ো-খেবড়ো হয়ে গেছে। তো এটা ডিএসএস দিয়ে ট্রিট করলে মাউসের মধ্যে এই ড্যামেজের সাইনগুলো আমরা দেখতে পাই। নাও দ্য আলটিমেট কোশ্চেন ইজ নেকেড মোল্ড রেটে এটা কি হয়? তো প্রথমে আমরা নেকেড মোল্ড রেটে 2.5% ডিএসএস দিই, যেটা ইঁদুরে দেওয়া হয়েছিল। আমরা ফার্স্ট অফ অল কোনো ড্যামেজ দেখিনি, স্কোর ইজ 0। Then we try to increase it to 5% and 8.75%. Still the score is 0. Initially I thought I am not a good enough pathologist যেটা চোখ দিয়ে দেখতে পারতেছে না, দেখে ড্যামেজ দেখতেছে না, because this was beyond my imagination যে 8.75% এর ড্যামেজ হচ্ছে না। So then I sent these slides to University of Krakow in Poland. ওখানে দুইজন প্যাথোলজিস্ট, প্যাথ এবং টিচার, ওরা আমার এই স্লাইডগুলো ব্লাইন্ডেড ভাবে অ্যানালাইজ করে। তার মানে ওদেরকে আমি বলি না কোনটা ইঁদুর, কোনটা নেকেড মোল্ডেড, কোনটা ট্রিট করছি, কোনটা ট্রিট করিনি, এবং ওরাও আমাদেরকে দেখায় যে যেগুলো আমি ডিএসএস দিয়ে ট্রিট করেছিলাম ইঁদুর, সেগুলোর ড্যামেজ আছে comparatively compared to the untreated 0% one. However, none of the naked molded have any sign of damage. So, fine. Naked molded seems to be more resistant to this damage. Can anyone guess কেন ওদের এই ক্যাপাবিলিটি থাকতে পারে? কেন ড্যামেজ হতে দিতে পারে না? সরি, gap 1 and gap 2 ছিল long. Which is the stem cell related, but damage হচ্ছে basically you need a wall. Mucus. Yes, the mucus layer. আমরা অনেক আগে দেখেছি যে নেকেড মোল্ডেড মিউকাস লেয়ারটা অনেক ঠিক থাকে, তো
ও এই জিনিসটাকে ওর ভেতরে লাগতে দিচ্ছে না। So thank you. That is the our hypothesis. Now the interesting part. Let's have a look at the stem cell কি হয়। এটা হচ্ছে উপরের পুরো পার্টটা ইঁদুর। এটা হচ্ছে DSS treated, ইঁদুরের ট্রিট, এটা হচ্ছে untreated, এটা treated. There is basically no difference that we could find. Number of stem cell পুরা সব throughout gut, small intestine নেই আর distal colon নেই, there is no change. Naked molar কোনো damage হয় না কিন্তু কাছে। We just established they didn't get any damage. However, when they ate DSS, they killed off all the stem cells. Literally, আমরা small, so we can see that distal colon there is no stem cell, the small intestine কয়েকটা remaining stem cells থাকে। তো এই উপরের dotted line গুলো হচ্ছে for untreated sample, basically যেটাকে পানি খাওয়ানো হয়েছে আর নিচেগুলো হচ্ছে treated. So you can see mRNA এর expression অনেক slow down করছে। So, despite being highly resistant to damage, they are hypersensitive. What is the benefit of being hypersensitive? That is the important question. After damage-prone environment, আমরা যদি cell division continue করি, we have a higher chance যে আমরা mutation pick up করব, আমরা আরো problem হবে। So, best হয়েছে ওই সময় নিজের cell মেরে ফেলা। But for the problem of dying, you need to get the cell back. You need to bring back the stem cell. When you remove DSS or when you remove the toxin, can it do it? Can naked molar do it? 3 দিন আমরা DSS দিলাম, then 14 দিন ধরে recover করতে দিচ্ছি, right? Look what happens. The dotted line গুলো হচ্ছে control, right? So let's talk about colon part. এটা হচ্ছে colon-এর control. Colon-এ 4টা stem cell থাকে normally untreated. যখন DSS treat করা শেষ করেছে, there is no stem cell. Within 3 to 5 days, they are bouncing back to the normal level. They have brought back the stem cell. In the small intestine, within 5 days, they have brought it back. তার মানে, they will kill the stem cell off very quickly. But the moment it can sense that there is no longer toxin, it can bring back. The interesting question is how? How do they bring it back? So, এটাকে বলা হয় fallback hypothesis. এই উপরের যে সেলগুলো আছে, যখন নিচের সেলগুলো মারা যায়, they fall down to this space, and then they start acting like stem cell. Again, আমি বলছি stem cell is about the environment, not the cell itself. Fine, আমরা এতটুকু বুঝলাম। Let's try to summarize before we run out for lunch. So, in a mice, first thing আমরা দেখছি যে মাইসের বটমে যে স্টেম সেল থাকে তার সংখ্যা নেগেটিভ মোলারের থেকে কম, নেগেটিভ মোলারের বেশি থাকে। Every type of differentiated cell জানি আমরা কথা বলি সেগুলো নেগেটিভ মোলারের বেশি এবং এন্টায়ার সেল ডিভিশন টাইমটা কমপ্লিট করতে নেগেটিভ মোলারে অনেক বেশি সময় লাগে, স্লো ডাউন করে, কারণ সেটা ভালো ডিএনএ কাজ করতে পারে। Then in wound healing acid আমরা প্রথমে যখন ডেক্সট্রান সোডিয়াম সালফেট দিয়েছি তার স্টেম সেলগুলো গায়েব হয়ে গেছে, the moment we take it off ওর স্টেম সেলগুলোকে রেস্টোর করতে পারে। তো তার মানে ওদের যে স্টেম সেলের উপর ডিভিশন করার জন্য যে কন্ট্রোল এবং ড্যামেজ থেকে বেঁচে থাকার যে mechanism is very good. They are resistant, at the same time they are hypersensitive. You see, that's kind of a bipolar tendency. But ওইটা certain time এ যখন তার যেটা দরকার between the gear shift করে ওইটা কাজ করতে পারে। So that's a quite long presentation for you already. But if you do not understand, I wrote a book talking about longevity, adaptation, evolution, stem cell, and it's available. I think I will be doing it in multiple. You can go and get it. Read. তাহলে শুধু naked molar নেই, you can learn যে হাতিতে কিভাবে হয়। হাতির হচ্ছে P53 নামক একটা জিন 20 copies থাকে, other animal আছে। The one that I would love to study is this whale, bowhead whale, because ওরা সবচেয়ে বেশি ডিম আছে। And এটা বলা হয় যে একটা PhD স্টুডেন্টকে গ্রাজুয়েট করাইতে it's not like one scientist, it's a group of scientists, and all this work is possible not only for me, I'm just a spokesperson of it. Obviously, my supervisor Shazia, our South African collaborator who brings the zoology যারা ফিল্ডে এই নেগেটিভ মোলারের কলোনি তৈরি করেছে তাদের we have collaborated in Austria. DSS experiment মাউসের উপর করে দিয়েছে আমার এক ফ্রেন্ড শিলা যে ইউনিভার্সিটি অফ রাটক্লিফে থাকে ইউএসএ তে, and we have the pathologist from Poland. So it's a huge collaboration. Our paper, there are authors from 6 different countries and 11 different institutions, and I'm very happy that I could lead this project. And now if you have any question regarding this, I would love to answer it. Thank you very much.
তো আগে স্বামীকে ধন্যবাদ দিতে গুড স্টোরি নো ডাউট এবং পিএইচডি হলো আসলে একটা ভালো স্টোরি তৈরি করে এটি সে করেছে এবং কংগ্রেচুলেট করছি তাকে এবং আশা করি এই ফিল্ডে যদি থাকে সে আর কিছু করতে পারবে। এইখানে এই যে র্যাপিড কিলিং বা এই স্টেপস এইখানে ফার্দার কি করার আছে, এখানে কোন জিনগুলো, এই জিন তো আমাদেরও আছে, পার্টিকুলার জিনগুলো যদি আমরা বের করতে পারি তাহলে সেইগুলোর অ্যাক্টিভিটি কিভাবে ইনহ্যান্স করা যায় টার্গেটেড কোনো কিছু যাতে আমরা র্যাপিড কিল করে এই মিউটেশনটাকে কমাতে পারি এবং কিভাবে ও আবার র্যাপিডলি ফল ডাউন হয়ে তৈরি করছে সেইটাও যদি জানা যায় তাহলে আমাদের ভিতরেও সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সে একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো আমাদের হিউম্যানের ভিতরেও যেমন মঙ্গোলিয়ার কিছু ট্রাইব পিপল যারা 130-140 এজে বাঁচে, পাকিস্তানের একটা গ্রুপের পিপল বাঁচে, ওদের কোনো ডেটা রয়েছে কিনা এই ধরনের কোনো যেটা মাইস এবং হিউম্যানের দেখলাম হিউম্যানারি কম্পারিজন এবং এজ ওয়াইজ কোনো ডেটা কি ওয়ার্ল্ডওয়াইড পাওয়া যায় কিনা? মানে বোথ অফ देम এক্সেলেন্ট কোশ্চেন এবং এটা ভালো লাগে এমন একটা জায়গায় টপ দিয়ে যেখানে এই টাইপের কোশ্চেন মানে বেশি আসে। আমি তার প্রশ্নগুলো অ্যানসার করি এবং দে আর ভেরি গুড কোশ্চেন। তো প্রথম কোশ্চেন হচ্ছে আমি এখান থেকে নেকেড মডেল থেকে যা জানতে পারলাম হাউ ক্যান উই টেক ইট ব্যাক টু হিউম্যান, যেটা এই পেপার বা এই প্রি পেজের অংশ না, মানে আমাদের কারেন্ট অনগোয়িং কাজ। আমরা যখন এই এক্সপেরিমেন্টগুলো করেছি ওদের ট্রিট করেছি ডিএসএস দিয়ে, আমরা কন্টিনিউয়াসলি ওদের টিস্যু থেকে আরএনএ এক্সট্রাক্ট করে রেখেছি। তো আরএনএ প্রোফাইলিং বা আমরা যদি সিঙ্গেল সেল আরএনএ সিকোয়েন্সিং করি আমরা জানতে পারবো এক্স্যাক্টলি কোন জিনগুলো এই মেকানিজমটাকে কন্ট্রোল করেছে। তো না আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি ওর পার্টিকুলার কোন জিন আপ রেগুলেটেড অর ডাউন রেগুলেটেড এটাকে কন্ট্রোল করে, and then we transfer it to human. এটা একটা एग्जांपल আমি দিই কারণ এই পেপারটা পাবলিশ হয়েছে নেচারে গত মাসে। তো নেকেড মডেলের একটা পার্টিকুলার জিন আছে এটাকে বলে হাই মলিকুলার ওয়েট hyaluronic acid. A lot of people know about hyaluronic acid. It's in your face serum যেটা মুখে মাখি। তো নেকেড মডেলের একটা হাই মলিকুলার ওয়েট hyaluronic acid আছে যেটা আর্লি কন্টাক্ট ইনহিবিশন করে। দ্যাট মিন্স ক্যান্সার তৈরি হলে ওটাকে খুব আর্লি ও কন্টাক্ট ইনহিবিশনের মাধ্যমে মেরে ফেলে। তো ওরা এই জিনটাকে জাস্ট ওই সিঙ্গেল একটা জিনকে মাউসে জেনেটিক্যালি মডিফিকেশন করে নেকেড মডেলের ভার্সনটা ঢুকাইছে এন্ড তাহলে মাইসের লাইফ স্প্যান 12% বৃদ্ধি পেয়েছে জাস্ট ওয়ান জিন ইন্টারভেনশন। সো এক্স্যাক্টলি আমাদের সিমিলার একটা আইডিয়া আছে যে আমরা যখন এখান থেকে এক দুইটা ভালো হিট বের করতে পারবো আমরা তখন ট্রান্সফারেবল রিসার্চের দিকে যাব, বিকজ এট দি এন্ড অফ দ্য ডে আমরা এই স্টাডি করি যাতে করে হিউম্যানে আমরা এই জিনিসটা নিয়ে আসতে পারি। সেকেন্ড জিনিসটা স্যার যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে যে হিউম্যানেও তো লং লিভ পপুলেশন আছে এবং হিউম্যান পপুলেশনেও আমরা কি ধরনের ইন্টারেস্টিং স্টোরি এখানে কিছু দেখতে পেয়েছি না এক্স্যাক্টলি এইজ ওয়াইজ অন টপ অফ মাইন্ড এটা আমি জানি না, বাট আমি একটা ইন্টারেস্টিং এক্সাম্পল বলি। চিলপাথিয়ান যে পপুলেশন থাকে যারা হিমালয়ের অনেক হাই উঁচুতে থাকে, সায়েন্সে বেশ কিছু বছর আগে একটা পেপার পাবলিশ হয়। তুমি সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা যতই উপরের দিকে উঠি অক্সিজেনের কনসেন্ট্রেশন কমতে থাকে, যার কারণে আমরা যখন হাইকিং করি আমরা কিন্তু হাঁপাই যাই কারণ আমরা অক্সিজেন ধরতে পারি না। দেখা গেছে টিবেটান পপুলেশন একটা জিন আছে E-PAS1, এটা হচ্ছে হিমোগ্লোবিনের অক্সিজেন বাইন্ডিং অ্যাবিলিটি বাড়ায় ফেলে। Within 40,000 years of evolution, that's a very small time, it should not be called evolution. Within 40,000 years of living there, Tibetan population এর 87% মানুষ এই মিউটেশনটা অ্যাকুমুলেট করছে। or in very simple terms যাদের মিউটেশনটা ছিল না তারা মারা গেছে or যাদের মিউটেশন ছিল না। তো একটা খুব ইন্টারেস্টিং ওয়ে অফ রিসার্চ হচ্ছে আমরা নেকেড মডেল যেভাবে স্টাডি করতেছি টু ফাইন্ড অ্যান অ্যানসার অফ এজিং ফ্রম এভলিউশন, উই ক্যান অলসো স্টাডি long-lived human population to answer this. I will add more to this answer. So I have a friend, he runs this company called Variant Bio. It's an American based. Variant Bio কি করে? ওরা weird population খুঁজে বের করে। So ওরা আফ্রিকার হান্টার গ্যাদারার পপুলেশন নেয়, সাউথ আমেরিকার কোনো একটা দ্বীপে একটা আইসোলেটেড পপুলেশন নেয়, জাপানে একটা পার্টিকুলার পপুলেশন আছে যারা অনেক দিন বাঁচে। ওরা ওই এন্টায়ার পপুলেশনের হোল জিনোম সিকোয়েন্সিং করে এবং দেখে হিউম্যান যে অপারেন্স জিনোম ও থেকে কোন কোন জায়গায় ডেভিয়েট করে এবং তারপর বের করে তার ওই ইউনিক মিউটেশন গুলাকে তাকে কোনো স্পেসিফিক অ্যাডভান্টেজ দেয় কিনা এবং সেটা ইউজ করে আমরা ড্রাগ ডিজাইন করতে পারি কিনা। তাই হোক ওকে নেক্সট কোশ্চেন। ইয়েস Thank you, Shamir.
is always nice to be educated. So, Shamir, thank you very much for your nice presentation. আমার যত মনে পড়ে সমির বোধহয় আমার এই ডিপার্টমেন্টে আমার প্রথম মাস্টার্স থিসিস স্টুডেন্ট ছিল। তো from that point of view, I'm very happy that you are doing very good research and also will be doing better research in the future. So, আমার একটাই প্রশ্ন, সেটা হলো যে is there any role of gut microbiome in the whole event you have just described? Yes. That's an excellent question. এবং মানে আমি যখন PhD শুরু করি, I was supposed to do a whole chapter on gut microbiome because I was not a hardworking PhD student, কারণ আমি পড়তে পারিনি. That's what my boss would say. So, answerটা হচ্ছে everything in gut to some extent is modulated by the microbiome. এটা আমার সব ফ্যাসিলিটি ছিল। নাজমুল স্যার আমাদের ফার্স্ট ইয়ার ক্লাস নিত। নাজমুল স্যার বলছে যে you should question is it your body because you have 10% cell 90% is bacteria, so you should মানে it's a question is it your body. আমি যে মডেলটা ইউজ করেছি DSM ডেক্সান সোডিয়াম সালফাইড, এটার মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে ও সেলের মেমব্রেনের পারমিয়াবিলিটি অল্টার করে, তারপর গাট মাইক্রোবায়োম সেলের মধ্যে ঢোকে। গাট মাইক্রোবায়োম ঢোকার কারণে ওই গাট মাইক্রোবায়োমকে অ্যাটাক করার জন্য আমাদের ইমিউন সেল আসে। ইমিউন সেল গাট মাইক্রোবায়োমকে মারার সময় একই সাথে আমাদের সেল মারে। দ্যাটস হাউ দে কজ দ্যাট ডিস্ট্রাকশন। So this whole process is modulated to some extent by microbiome. In stem cell, এটা তো আমি ড্যামেজের সময় বললাম, ইভেন ইন স্টেম সেল দেখা গেছে যে ডিফারেন্ট পপুলেশনের ইটিং হ্যাবিটের উপর ভিত্তি করে, স্পেশালি যারা ইয়োগার্ট খায় এই টাইপের খাবার খায় আর যারা খায় না তাদের গাট মাইক্রোবায়োমের প্রোফাইলিং ডিফারেন্ট হয় এবং দেখা গেছে তাদের প্রোপেনসিটি অর দ্য প্রবাবিলিটি অফ দেম হ্যাভিং প্রবলেম ইন স্টেম সেলও ডিফারেন্ট হয়, কারণ গাট মাইক্রোবায়োম বিভিন্ন সিগন্যালিং এর মাধ্যমে আসলে এখানে মানে যেটা আমি এখানে খুব বেশি হাইলাইট করি সেটা হচ্ছে সেল ক্রসটক, একটা সেল আরেকটা সেলকে নানা রকম সিগন্যাল দেয় এবং গাটের যে মাইক্রোবায়োম সেও এই সেলগুলোকে অনেক ধরনের সিগন্যাল দিয়ে থাকে। তো ইটস এ ইন্টারেস্টিং ফিল্ড অফ রিসার্চ যেটা অবভিয়াসলি আমরা আমাদের আপকামিং ডেজে আরো থ্রু আউট করবো, বাট ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে এটা একটা কি রোল প্লেয়ার। আমাদের স্টার্টিং পয়েন্টটা ছিল এরকম যে ফার্স্টে আমরা দেখি যে ওর এপিথেলিয়াল সেল কি করে। অবভিয়াসলি আমি যদি আশেপাশে যে ফাইব্রোব্লাস্ট ওগুলো একেবারে স্টাডি করিনি, বাট দে আর অলসো ভেরি স্টাডি এন্ড দেন অলসো দেন গাট মাইক্রোবায়োম, বিকজ আমরা যদি এই পুরো জিনিসটা বুঝতে চাই আমার ওই প্রত্যেকটা কম্পোনেন্টই জানতে হবে। গাট মাইক্রোবায়োম হচ্ছে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। স্টুডেন্টদের ক্ষেত্রে ইয়েস, আমরা হচ্ছে গিয়ে হিউম্যানের যখন হচ্ছে গিয়ে প্রোফাইলিং হচ্ছে গিয়ে দেখছি যে হিউম্যানের স্টেম সেলগুলো অনেকটা সময় থাকে হচ্ছে গিয়ে কুইসেন্স স্টেট। আমরা হচ্ছে গিয়ে এনএমআর এর ক্ষেত্রে দেখছি যে ওরা হচ্ছে গিয়ে G1 G2 ফেজটা হচ্ছে গিয়ে বড়। আমরা কি এরকম কোন একটা অ্যানালাইসিস করতে পারি কিনা যে এনএমআর এর আমরা কুইসেন্স স্টেটটাও বাড়িয়ে দিব, সাথে ওর যে G1 G2 ফেজটা থাকবে ওইটা হচ্ছে গিয়ে সেম থাকবে, তাতে ওর লংজিভিটিতে কোনো ইফেক্ট হচ্ছে গিয়ে ফেলে কিনা? So that's a very interesting thought. So ওর প্রশ্নটার আমি যদি আবার একটু রিগাজিটেট করি, সো হিউম্যান সিস্টেমটা একটা বড় টাইম স্পেন্ড করে while sleeping, নেকেড মোলার একটা বড় টাইম স্পেন্ড করে ইন রিপেয়ারিং। Why not do both? Actually দুইটার বেনিফিট আছে। When a cell sleeps, the whole metabolism অনেক স্লো ডাউন করে। আমরা জানি তো সেলের মধ্যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়, এগুলো কন্টিনিউয়াসলি সেলকে মিউটেট করতে থাকে এন্ড কন্টিনিউয়াসলি সেল রিপেয়ার করে। তো হিউম্যান জাস্ট ঘুমায় না, এটা কিন্তু খারাপ না, এটা একটা গুড স্ট্র্যাটেজি। ক্যান উই ডু বোথ? তো এটা করার জন্য দেন দ্য স্টাডি শুড বি, যেটা আমাদের মাথায় আমরা এখনো করি নাই, সেটা হবে যে আমরা হিউম্যানের এই জিনট স্টেজটা কন্ট্রোল করে আর কোয়াইসেন্ট স্টেজটা কন্ট্রোল করে কোন জিনগুলো আছে, আর নেকেড মডারেটের G1 এন্ড G2 কন্ট্রোল করে কোন স্টেজ সেলগুলো আছে। এই দুইটা নিয়ে মাউসে ঢুকাইতে হবে, বিকজ মাউস ডাজন্ট ডু এনি অফ দিস টু। And then if we can do both in mouse, and mouse তখন অনেক superior mouse তৈরি হবে, যে that one should have both longer G0, both longer G1 and lot longer G2. It would be very interesting to do it. I think it's a different PhD, but I would love to see if anyone do it. But it's a very good question. Thank you. Thank you very much. তারপরে I think two join. Hey, question. পুরো করে নিই। আচ্ছা। তুই করবে
থ্যাংক ইউ শামীম ভাই প্রেজেন্টেশনের জন্য, খুবই সুন্দর একটা প্রেজেন্টেশন। এবং আমার বিশেষ করে অনেক ভালো লাগছে, কারণ আমি যখন প্রথম ডিপার্টমেন্টে আসি তখন শামীম ভাইয়া 4th ইয়ারে, তো আজকে উনি পিএইচডি করে আসে, মানে এটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক বড় একটা সাইকেলের একটা সমাপ্তি হচ্ছে আর কি, তো এটার জন্য খুব ভালো লাগছে। আমার দুটো প্রশ্ন আছে এখানে। একটা হচ্ছে এভলিউশনারি দিক থেকে আপনি বললেন যে তারা হচ্ছে এটা অবশ্যই একটা ট্রেড অফ, কোন একটা এটা তারা যে এফিশিয়েন্সিটা তারা গেইন করছে এটার কারণে তারা কিছু একটা নিশ্চয়ই হারাচ্ছে, সেটা কি হতে পারে বলে আপনার মনে হয়? এটা আমার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে আপনারা যেটা বলছেন লাস্টে যে একটা ফল ব্যাক হাইপোথিসিস, যে উপর থেকে সেলগুলো আস্তে আস্তে বেরিয়ে চলে আসছে, এরকম কোন মার্কার আছে কিনা যে যেটা উপরের সেল এবং বেজাল সেলের মধ্যে ডিফারেন্ট, যেটা দিয়ে আপনারা এটা ট্রেস করতে পারবেন? Excellent question. Excellent. It feels great just to directly back on this department, but everyone has a good question. Okay, so I will start with the second one because I'm going to have a definite answer. So, এই যে নিচের সেল রেড গুলো এটার মার্কার হচ্ছে LGR5, যেটা স্টেম সেলের মার্কার। ডিফারেন্সিয়েটর এরকম 4-5টা মার্কার আছে। তো এখানে কোশ্চেনটা হচ্ছে হাউ ডু ইউ নো যে উপরের সেলগুলো নিচে নামছে? হু প্রুভড ইট? হাউ ডিড ইউ প্রুভ ইট? অ্যান্সারটা হচ্ছে ডিফারেন্সিয়েটর যে সেল মার্কার, ওই মার্কারের মধ্যে আমরা জেনেটিক্যালি মডিফাই করে একটা রিপোর্টার জিন ঢুকাইছি, জিএফপি। রিপোর্টার জিন হচ্ছে যখন ওই বেসিক্যালি LGR5 এর মধ্যে যদি একটা রিপোর্টার জিন জিএফপি ঢুকায়, যখন LGR5 এক্সপ্রেস করবে ওই সেলটা গ্রিন হয়ে যাবে, বিকজ ইট হ্যাজ আ গ্রিন প্রোটেকশন প্রোটিন। আমরা ফার্স্টে করছি কি জেনেটিক্যালি মডিফাই করে, নট আমরা কলিগরা করছি কাজটা, ওরা ওইখানে এই উপরে জিনগুলো ঢুকায় গেছে জিএফপি, দেন ওরা গাটকে ড্যামেজ করছে, ড্যামেজ করলে ওর স্টেম সেলগুলো চলে গেছে। জিএফপির মজার ব্যাপার হচ্ছে ইউ ক্যান সি দ্য মনিটর দ্য জিএফপি আন্ডার মাইক্রোস্কোপ, দেন লিটারালি ওরা দেখছে যে সেলগুলো উপর থেকে মাইগ্রেট করে করে নিচে নামছে, মানে ইউ ক্যান সি দ্য জিএফপি লিটারালি গোইং ডাউন এন্ড প্লেসিং দ্য স্টেম সেল। যখন গেছে সে বেজে যাওয়ার পরে সে নিজের আইডেন্টিটি যে চেঞ্জ করতে এটাও বোঝা যায়, সে আবার নিজের স্টেম সেল মার্কার এক্সপ্রেস করা শুরু করছে LGR5, and now still it has the GFP in it, তার মানে ও অ্যাকচুয়ালি উপর থেকে এসে তৈরি হয়েছে। আমরা বলে থাকি এটা একটা লিনিয়েজ বেসিক স্ট্র্যাটেজি। So that's the answer. Our first question, which is the big question, evolution is all about trade-off. If it has slowed down cell division, what is it losing? So একটা ইনিশিয়াল কথা হচ্ছে যে ও যদি, আমি আরেকটু সিম্পল বলি, আমরা নেকেড মোল্ডের অনেক এক্সপেরিমেন্টকে দেখছি যে ওতে ড্যামেজ তৈরি করা একটু ডিফিকাল্ট, যেটা আমরা এখানেও দেখছি। মিনস ইট হ্যাজ আ হিউজ ওয়াল, it doesn't let you first to create damage. However, somehow if you manage to create damage, যেটা আমরা কাটে করতে পারি নাই, বাট স্কিনে কিছু রিসার্চার করে দেখাইছে, তখন they get really affected by it. কেন? যেহেতু স্টেম সেল অনেক স্লো ডিভাইড করে, ওর কুইকলি মাউস যখন খুব কুইকলি কাম ব্যাক করবে ওই ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য, ও তখন এত ফাস্ট ওই ড্যামেজটাকে রিপেয়ার করতে পারে না। দ্যাট ক্যান বি ওয়ান অফ দ্য থিং। সেকেন্ড থিংটা আরো একটু ইন্টারেস্টিং, এটার খুব ভালো এক্সাম্পল হচ্ছে বিটুইন হিউম্যান এন্ড নেকেড মোল্ড। দুইজনই 7 দিন ধরে সেল ডিভাইড করে, রাইট? বাট দুইজনের ইয়ারলি মিউটেশন রেট সমান না। হিউম্যান এর ইয়ারলি মিউটেশন রেট স্লাইটলি লোয়ার। এর কারণ হচ্ছে হিউম্যান ঘুমায় থাকে, মেটাবলিক বার্ডেনকে লোয়ার করে, ও অ্যাকচুয়ালি সেটাকে একটা মানে টার্ন অনই করে না। আর নেকেড মোল্ডের অ্যাকচুয়ালি G1 এন্ড G2 দিয়ে লংটার করছে। তো ওর যে স্ট্র্যাটেজিটা মেবি এটা রোডেন্ট এভলিউশনের প্যাটার্ন, রোডেন্ট আসলে দেখা যাচ্ছে যে মাউসও জিনোকে চায় না। It might be part of that part, but it has some trade-off like this. একটা হচ্ছে ওকে অ্যাকচুয়ালি যদি ড্যামেজ তৈরি করা যায়, যেটা খুবই আনফিজিওলজিক্যাল লেভেলের ড্যামেজ, তাহলে ও খুবই ভালো এফেক্ট হয়ে যায়। ও একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, যেটা অনেকে আমাকে প্রশ্ন করে যে এই অ্যানিমালগুলোর ডিজিজ হয় না, দেন হাউ ডু দে ডাই অ্যাট দি এন্ড অফ দ্য ডে? নেকেড মোল্ডের মেজর কজ অফ ডেথ হচ্ছে নিজেদের মধ্যে মারামারি করা। And the second interesting thing, এটার উপায় নেই, হ্যাঁ, and the second interesting thing, this is one of the 2 mammal species who lives in eusocial colonies, মানে ওদের কলোনি স্ট্রাকচার হচ্ছে বি বা মৌমাছির মতন। They have a queen. The naked mold, যেটা আমি ছবি হাতে ধরেছি, that is the queen of the colony. It has 70 other subordinates, and the queen is the only one who reproduces. বা কলোনির বাকি ফিমেলরা রিপ্রোডিউস করে, and this is very funny. এমন না যে বাকিরা রিপ্রোডিউস করতে চায় না বা পারে না,
দ্য ডে দ্য কুইন ডাইজ সামহাউ, ওরা নিজেদের মধ্যে মারামারি করে যে জিতে, দে বিকাম দ্য নিউ কুইন এন্ড দে বিকাম সেক্সুয়ালি ম্যাচিউর। তো এটাকে বলা হয় সোশ্যালি সাপ্রেসড সেক্সুয়াল ম্যাচুরেশন, যেটা কুইনের উপস্থিতির কারণে হতে হয়ে থাকে। তো দ্যাটস আ ভেরি উইয়ার্ড থিং টু সি। ওকে, আমরা মনে হয় সবাই কি সংক্ষিপ্ত আর কারো আচ্ছা, শিম্পাঞ্জি কতদিন বাঁচে? 50 to 60 ইয়ার্স আমাদের আমাদের থেকে কম, বিকজ এবং আমি বুঝতে পারছি সাড়ে পাঁচটা করতে গেছি, কারণ সিম্পাঞ্জি এভলিউশনারি রিলেশনশিপে আমাদের ক্লোজ অ্যাবাউট 99%। ইট মেক্স টোটাল সেন্স শিম্পাঞ্জিদের সাথে কাজ করা, বাট লঞ্জিভিটির কোশেন্টে শিম্পাঞ্জি অ্যাকচুয়ালি ভালো অ্যানিমাল মডেল না, ওরা আমাদের থেকে একটু কম বাঁচে। স্যার তোমরা একটু আসুন, ছোট্ট একটু আনুষ্ঠানিকতা আছে সামনে। আমি যেটা একটা ছোট করি, এখানে টক দেওয়া অনেক আমার জন্য ইন্টারেস্টিং। আই এনজয় গিভিং দ্যাট। The part I enjoyed the most is the student from the question from the student, because all the questions are really good, really good. It shows that tomra are intuitive and you have the capability to do much better research than this, and I hope that is the case. The presenters should be better, because evolution chapter 1 are of 3 individual cases. এই পর্যায়ে শামীম মোন্তাজিদ ভাইয়ের হাতে ছোট্ট একটি শুভেচ্ছা স্বাগত তুলে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবো শরীফ আখতার হোসেন। Thank you, sir. Thank you very much. আমরা প্রায় শেষ দিকে, শেষ করার আগে ছোট্ট কিছু বলার জন্য অনুরোধ করবো শফিকুল কনকার। আমরা যারা জিবিসির অ্যাক্টিভিটিগুলো রেগুলার ফলো করি তারা হয়তো খেয়াল করছি যে আমরা গত ডিসেম্বরে দায়িত্ব পাওয়ার পর থেকে কত ফ্রিকোয়েন্টলি অনেক প্রোগ্রাম করছি, বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং কম্পিটিশন। এই কাজগুলো আমরা আমাদের কমিটির 12 জন সবাই কম বেশি করেই থাকি, কিন্তু আমাদের মাঝখানে কয়েকজন আছে আমাদের কমিটি মেম্বার যারা কিনা খুব সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে একা হাতে সবকিছু সামাল দেয়, এবং তাদের সেই কাজগুলো দেখে আমি নিজে অনেক ইন্সপায়ার্ড হই এবং আশা করি যে বাকিরা ইন্সপায়ার্ড হবে। তো এই ভলেন্টারি ওয়ার্কগুলোর আসলে কোনোভাবে মূল্য নির্ধারণ করা যায় না, তাও সেরকম কিছু কমিটি মেম্বারদের জন্য আমাদের ছোট্ট একটি গিফট আছে। সবগুলো নিজে কাজ করে অনুরোধ করবো আমাদের ইনভাইটেড স্পিকার শামীর ভাইকে একটু আমাদের কমিটি মেম্বারস গিফট দেওয়ার জন্য। আমাদের বিভিন্ন ইভেন্টগুলোতে আমরা যে সুন্দর সুন্দর পোস্টারগুলো দেখি সেগুলোর বেশিরভাগের যে মূল কারিগর ASM তানজিম হাসান আমাদের এক্সিকিউটিভ। আমাদের জিবিসির যে ফেসবুক পেজ এত কন্টিনিউয়াসলি পোস্ট হয় যে আমি অনেক সময় দেখা যায় যে ফাইনাল ভেরিফিকেশন আমার কাছে আসে মানে পোস্ট করার আগে আমি অনেক সময় বিরক্ত হই যে এত ঘন ঘন কিছু এত পোস্ট হয়। এই সকলের পিছে আমাদের যে সুন্দর অর্গানাইজেশন এটা করে থাকে আমাদের পাবলিক রিলেশন সেক্রেটারি ইমাম হাসান ইমাম। এক্স্যাক্টলি, ওর স্ক্রিন টাইম চেক করা দরকার। এবং আমাদের ডিবিসি সেমিনারগুলো যে আমরা আয়োজন করি, সেমিনারে গেস্টদের সাথে কন্ট্যাক্ট করা থেকে শুরু করে গেস্টদের ইভেন্ট শেষে বিদায় দেওয়া পর্যন্ত যে দায়িত্বে থাকে আমাদের জয়েন্ট সেক্রেটারি তামজিদুর রহমান। ধন্যবাদ সবাই।